দাঁড়িয়ে আছে। এখন সে একাই থাকেন। একদিন শিয়াল জঙ্গলের মধ্যে উদাস মনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার চোখ যায় ঝোপের মধ্যে পড়ে থাকা একটি গোলাপি ডিমের দিকে। আরে আরে, ঝোপের মধ্যে গোলাপি রঙের ওটা কি পড়ে আছে? দেখি তো কাছে গিয়ে। ও মা, এটা তো দেখছি একটা ডিম। কিন্তু এত বড় একটা ডিম কিসের? ডিমটা তো দেখতে বেশ বড়। কিসের ডিম হতে পারে এটা? এসব কথা বলে শিয়াল ডিমটা হাতে তুলে নেয়। ও মা, ডিমটা বেশ বড়, কিন্তু ডিমটা যে কার আমি তো সেটাই বুঝতে পারছি না। কে যে এই ডিমটাকে ঝোপের মধ্যে ফেলে গেছে কে জানে। যাই হোক, ডিমটাকে আমি বরং আমার সাথে নিয়ে যাই, না হলে বনের কোনো পশু পাখি হয়তো ডিমটাকে খেয়ে ফেলবে। এসব কথা বলে শিয়ালটি ডিমটাকে নিয়ে তার গুহাতে চলে যায়। তার গুহাতে গিয়ে ডিমটাকে যত্ন করে একটি স্থানে রেখে দেয়। শিয়াল ডিমটার খুব যত্ন আত্তি করত এবং অনেক খেয়াল রাখতো। ডিমটার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সব সময় নজর রাখতো। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন শিয়াল যখন জঙ্গল থেকে খাবার খুঁজে নিয়ে গুহায় ফেরে, তখন দেখে তার মস্ত বড় গোলাপি ডিমটাতে ফাটল ধরেছে। ওমা, এ আমি কি দেখছি? ডিমটাতে তো ফাটল ধরেছে। এখনই তো ডিমটি ফেটে বাচ্চা বের হবে মনে হচ্ছে। আমি যদি এখন গুহায় না ফিরতাম তাহলে না জানি কি হতো। সে যাই হোক, এখন আমি দেখি তো ডিমের ভেতর থেকে কিসের বাচ্চা বের হয়। শিয়ালটি বাচ্চা বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে ডিমটা সম্পূর্ণ ফেটে যায় আর ডিম থেকে একটি সুন্দর নাগিন ছানা বেরিয়ে আসে। আরে আরে, এ আমি কি দেখছি? ডিম থেকে তো দেখছি নাগিনের ছানা বেরিয়ে এলো। তার মানে এটা একটা নাগিনের ডিম ছিল। ওরে বাবা, এই নাগিন যদি জানতে পারে তবে তো আমাকে একদম মেরেই ফেলবে। এখন আমি একে নিয়ে কি করব? বাপরে বাপ! এসব পরে শিয়াল অনেক ভাবতে থাকে। সব চিন্তা ভাবনা শেষে শিয়াল বলতে থাকে, আমি তো এক অসহায় শিয়ালিনী। এই পৃথিবীতে আপন বলতে আমার তো আর কেউই নেই। আমি বরং একে আমার কাছে রেখে দিই। তাছাড়া এই নাগিন ছানার তো কেউ নেই। ওকে তো ঝোপের মধ্যে কুড়িয়ে পেলাম আমি। যখন ওর মা বাবাকে আমি খুঁজে পাবো তখন না হয় তাদের কাছে তাদের সন্তানকে আমি ফিরিয়ে দেব। ততদিন পর্যন্ত না হয় ও আমার কাছে থাক। এই বলে শিয়ালিনী সেই নাগিন ছানাটিকে নিজের কোলে তুলে নেয় আর বলে, আজ থেকে তুই আমার কন্যা আর আমি হলাম তোর মা। বুঝতে পেরেছিস তো? তুই হলি গোলাপি ডিমের কুড়িয়ে পাওয়া সন্তান। এরপর থেকে শিয়ালিনী নাগিন কন্যাটির অনেক যত্ন নিতে থাকে। মায়ের আদর যত্ন দিয়ে তাকে বড় করতে থাকে। এভাবে সাপ কন্যাটিকে নিয়ে শিয়ালের দিন বেশ ভালোভাবেই কাটতো। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। নাগিন ছানাটিও বেশ বড় হয়ে ওঠে। মা, ও মা, মা গো, ও মা, শুনছো? বলছি মা, তোমার মতো আমার কোনো লেজ কেন নেই মা? তোমার তো দেখছি কত সুন্দর একটা লেজ আছে। আমার তো কোনো লেজ নেই মা। আমার লেজ কেন নেই মা? বলো না। এসব তুই কি বলছিস কি বাছা? তোর তো লেজ আছে। ওই দেখ, তোর কত সুন্দর লেজ। সেটা তো আমি বুঝেছি মা, কিন্তু আমার লেজ তো তোমার মতন নয়, একদম অন্যরকম। এইসব নিয়ে তুই ভাবিস না তোরে মা। তুই আগে বড় হ, তারপর তোকে আমি সবটা বুঝিয়ে বলবো। কেমন? ছোটদের বড়দের উপরে কোনো কথা বলতে নেই, এতে পাপ হয়, বুঝেছিস? না না না, আমি এসব কোনো কিছু শুনবো না। আর আমি কোনো কিছু শুনতেও চাই না। আমাকে তুমি বলো, তোমার মতো আমার শরীরের গঠন কেন নয়? আমি কেন অন্যরকম? বলো, আমাকে বলো। আহা মা, এমন জেদ করে না। অনেক রাত হয়ে গেছে, এখন তুই ঘুমিয়ে পড়। কাল সকালে তোকে নিয়ে ঘুরতে বের হব, কেমন? কি? তুমি সত্যি বলছো মা? তুমি কাল আমাকে নিয়ে ঘুরতে যাবে? তাহলে ঠিক আছে, আমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ছি। এসব কথা বলে শিয়াল এবং সাপ ছানা ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে সাপকন্যাকে নিয়ে শিয়ালটি ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে শিয়াল একটি সাপুরের সামনে গিয়ে পড়ে। এই তো এই তো আমি পেয়ে গেছি। কত খুঁজেছি তোকে, অবশেষে তোর দেখা পেলাম। তোর মা সেই তোকে গোলাপি ডিমের ভেতর বন্দি করে রেখেছিল, কিন্তু তুই কিছুতেই আমার হাত থেকে পালাতে পারিসনি। হা হা হা, সেই তোকে আমার সামনে এসেই পড়তে হলো। আর এই শিয়ালটা আবার কি করছে? এই শিয়াল, এই ওকে তুই ছেড়ে দে আর আমার হাতে তুলে দে। না না, আমি কিছুতেই আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না। তুমি এখান থেকে চলে যাও। শিয়ালের মুখে এসব কথা শুনে সাপুরে ভীষণ রেগে যায়। আর রেগে গিয়ে শিয়ালটাকে টেনে হেঁচড়ে ধরে গুহার ভেতরে নিয়ে আসে। দুষ্ট সাপুরে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। এর ফল কিন্তু ভালো হবে না, ছেড়ে দে বললাম।
আমার ভালো খারাপ নিয়ে তোকে অত ভাবতে হবে না। আমার হাত থেকে তোকে কে মুক্ত করে সেটাও আমি দেখব। ভালোই ভালো তো ওই নাগিন ছানাটাকে তুই আমার হাতে তুলে দিতেই চাইছিলি না। এবার তবে আমার খারাপ মুখোশটা তুই দেখবি। এসব কথা বলে শেষ পর্যন্ত সাপুড়ে শিয়ালকে নিয়ে তার আস্তানায় চলে যায়। গুহাটি দেখতেও ছিল ভীষণ ভয়ানক, আর এইদিকে সে ছোট্ট নাগিন কন্যাও শিয়ালিনীর পিছু ছুটতে ছুটতে সে গুহার ভেতরে প্রবেশ করে। এই কে কে তুমি? তুমি আমার মাকে এভাবে কেন আটকে রেখেছো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার মাকে, ছেড়ে দাও বলছি। আরে তুই আবার কাকে মা বলে বলছিস বলতো? এটা আবার তোর মা হয় কি করে? তুই আমাকে ভালো মতো বলতো, একটা শিয়াল কি করে তোর মা হয়? হা হা হা, নাগিনের মা কিনা একটা শিয়ালিনী, ভেবে কেমন হাসি পাচ্ছে। হ্যাঁ রে শিয়ালিনী, সত্যি করে বলতো, তুই এই সাপের ছানাটিকে কোথায় কুড়িয়ে পেয়েছিস? তোর স্বামী সন্তান তো কেউই নেই, তাহলে তোর আবার সাপ ছানা কি করে এলো? সত্যি করে বলতো, তুই এই সাপের ছানাকে গোলাপি ডিমের ভেতরে পেয়েছিস কিনা? সত্যি করে বল, নইলে কিন্তু এই সাপছানার মৃত্যু অবধারিত। না না সাপুরে, তুমি দয়া করে এমন কথা বলো না। তুমি সাপছানাটার কোনো ক্ষতি করো না, আমি তোমাকে সবটা খুলে বলছি। এরপর শিয়ালিনী সাপুরেকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন নাগকন্যা বলে, এসব তুমি কি বলছো কি মা? তুমি আমার মা নও, তাহলে আমি কি? আর আমার বাবা মা কোথায়? জানি না রে মা, আমি তোর বাবা মাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তাদেরকে কোথাও পাইনি। কিন্তু মা, তুমি আমাকে আগে এসব কথা কেন বলনি? আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম রে মা, যদি তুই আমাকে ভুল বুঝে চলে যাস, তাই আমি তোকে কিচ্ছুটি বলিনি। আর তোর বাবা মাকে তোর হাতে তুলে দিতে চেয়েছিলাম আমি। তুই আমাকে দয়া করে ক্ষমা করে দে মা। হয়েছে হয়েছে, তোদের এসব নাটক এখন বন্ধ কর। এবার তো আমি তোদের দুজনকে একসাথে মারবো। আর এই নাগিন কন্যাকে মারতে পারলে ওর বাবা মায়ের থেকে নাগমণিও আমি পেয়ে যাব। এই কথা বলে যখনই সাপুরে শিয়ালিনীকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে নাগিনের মা চলে আসে, অর্থাৎ কাল নাগিনী চলে আসে। আর কাল নাগিনী তার জাদু শক্তি দিয়ে সাপুরেকে মেরে ফেলে। কে তুমি বোন? আজ তোমার জন্যই আমি আমার প্রাণ ফিরে পেলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি হলাম আর তুমি আমার গোলাপি ডিমের যত্ন আত্তি করে আমার মেয়েটাকে বড় করে তুলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এভাবে বলো না, আমিও তোমাকে অনেক খুঁজেছি, তবে আমি যখন এবার তোমাকে পেয়ে গেছি, তবে তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। আমি তোমার সন্তানকে তোমার হাতে তুলে দিতে চাই। না না মা, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, আমি তোমার কাছে থাকবো। জন্মের পর থেকে আমি তো তোমাকেই দেখেছি, আমি কোথাও যাব না, তুমি আমার মা। নাগকন্যা এভাবে বলায় কাল নাগিন শিয়ালিনীর কাছেই নাগকন্যাকে রেখে যায় আর বলে, ঠিক আছে মা, তবে তুমি তোমার শিয়াল মায়ের কাছেই থাকো, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, কারণ তুমি যে নাগিনীর কন্যা। এসব কথা বলে কাল নাগিন সেখান থেকে চলে যায়, আর শিয়ালিনী তার সাত ছানাকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। জঙ্গলের রাজা সিংহ একদিন তার গুহার সামনে বনের সকলকে ডেকে পাঠিয়েছিল। তারপর সকলের সামনে জঙ্গলের রাজা বলল, শোনো সবাই, অনেক ভাবনা চিন্তা করে আমি একটা নতুন আইন প্রণয়ন করার ব্যবস্থা নিয়েছি। আর সেটি হলো, এখন থেকে এই জঙ্গলে কেউ আর একে অন্যকে শিকার করতে পারবে না। দিন দিন প্রাণীরা অনেক হ্রাস পাচ্ছে, আর আমাদের ভয়ে এই জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছে, যেটি মোটেও কোনো ভালো কথা নয়। তাই আমি আজ থেকে এই আইন জারি করলাম যে এখন থেকে কোনো মাংসাশী প্রাণী অন্য প্রাণীদের শিকার করতে পারবে না। কিন্তু মহারাজ, আমরা এখন খাবো কি? আমরা তো তৃণভোজ প্রাণীদের শিকার করেই খাই, তাহলে এখন থেকে আমরা খাবো কি? এখন থেকে আমরা সবাই ঘাস খাবো, কিন্তু তবুও কেউ আর অন্য কোনো প্রাণীদের শিকার করব না। আর কেউ যদি আমার এই আইন ভেঙেছে, তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আর এই কথাটা তোমরা সবাই মনে রাখবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনি যখন এই আইন বানিয়েছেন, তাহলে নিশ্চয় আমাদের সবার মঙ্গলের জন্যই বানিয়েছেন। আমরা সবাই আপনার এই আইন একদম রক্ষা করব। তোমাদের কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো, কারণ তোমরা এখনো আমাকে অনেক বিশ্বাস করো। তাহলে তোমরা নিজেদের কাজে চলে যাও, এখন আমার বিশ্রাম নেওয়ার সময়। আর আমার কথা সবার যেন মনে থাকে, আজ থেকে
আমরা একে অপরের বন্ধু, কেউ কাউকে কখনো ভয় পাবো না। সিংহের এমন নতুন আইন সবাই মানতে বাধ্য হলো। তারপর সবাই নিজেদের ডেরায় চলে গেল। শেয়াল গেল বাঘের কাছে। কি ব্যাপারটা কি ভাগ্নে, তুই তোর নিজের ডেরায় ফিরে না গিয়ে আমার কাছে আসলি কেন? তবে কি তুই আমাকে কিছু বলতে চাস? তুমি বলো মামা, মহারাজ সিংহ এটা কেমন আইন জারি করলো? মামার মাথাটা কি গেছে নাকি সেটাই তো আমি বুঝতে পারছি না। বড় বড় প্রাণীরা ছোট ছোট প্রাণীদের শিকার করবে না তো কি করবে বলো তো? ও বাবা, এখন থেকে নাকি তোমাদেরকেও আবার ঘাস খেয়ে থাকতে হবে। আমার কথা তো বাদই দাও, আমি তো সবকিছু খেয়ে থাকতে পারি, কিন্তু তুমি কি খাবে? কি আর করবো ভাগ্নে বল, সে যাই হোক, সে হচ্ছে এই বনের রাজা। তার মুখের ওপর তো আর কথা বলতে পারি না, তার কথা তো মানতেই হবে, কারণ এটাই যে নিয়ম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে ওই বেটা সিংহকে মেরে আমি ওর জায়গাটা দখল করে নিতাম আর প্রতিদিন হরিণ শিকার করে মজা করে খেতাম। খবরদার ভাগ্নে, এরকম কথা আর দ্বিতীয়বার বলিস নে। এই কথা যদি মহারাজ সিংহের কানে যায় তাহলে ও তোকে মেরেই ফেলবে। আর সিংহের সাথে লড়াই করার শক্তি যে আমারও নেই। এখন থেকে ঘাস খেয়ে দিন কাটাতে হবে, সবই কপালের লিখন। কি আর করা যাবে বল, তুই বরং এখান থেকে যা। বাঘের এরকম কথা শুনে শিয়াল সেখান থেকে চলে আসলো। শিয়াল কিছুতেই বাঘকে বোকা বানাতে পারলো না। শিয়াল তার ডেরায় এসে ভাবতে লাগলো কি করে সিংহকে বোকা বানানো যায় আর কি করে প্রতিদিন শিকার ধরা যায়। বুদ্ধি একটা পেয়েছি, মানুষরা গ্রামে গ্রামে দোকান করে। আমি যদি এই বনে একটা মাংসের দোকান খুলি তাহলে তো আমার অনেক টাকা লাভ হবে আর আমি প্রতিদিন সেখান থেকে মাংস ফ্রিতেও খেতে পারবো। আমি এক কাজ করি, ঝটপট একটা দোকান খুলে বসি, তারপর ভাববো মাংস কোথায় পাওয়া যায়। আর আমি একটা দোকান দিলে বাঘ ভাল্লুক সবাই এসে আমার দোকান থেকেই মাংস কিনে নিয়ে যাবে। এই বলে শিয়াল ঝটপট একটি দোকান খুলে বসলো। তারপর ভাবতে লাগলো কিভাবে মাংসের যোগান দেবে। এখন হলো মাংসের যোগান দেওয়ার পালা। এখন জঙ্গলের উপরে মাঠে গিয়ে কোন একটা ছাগল বা হরিণকে শিকার করতে হবে, তারপর ওর মাংস এই দোকানে বিক্রি করব। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো গ্রাম থেকে ছাগল ধরে এনে সেই ছাগলের মাংসই আমি বিক্রি করছি। তাহলে তো আর মহারাজ সিংহের আইনও লঙ্ঘন করা হলো না। এতে করে আমার কিছু টাকাও হবে আর আমার পেটটাও ভরবে। এই বলে শিয়াল চলল জঙ্গলের মাঠের দিকে। জঙ্গলের মাঠে গিয়ে শিয়াল দেখলো একটি ছাগল মনের সুখে জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছে। তবে এই বেটাকে বুদ্ধি করে শিকার করতে হবে। এই মাঠে ওকে শিকার করা যাবে না, তাহলে তো কেউ দেখে ফেলতে পারে। ওকে নিয়ে যেতে হবে ঝোপের আড়ালে। যাই, ওকে কথার জালে ফাঁসিয়ে ঝোপের আড়ালে নিয়ে যাই, তারপর না হয় ওকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে শিকার করে ফেলবো। এই বলে শিয়ালটি ছাগলের সামনে চলে গেল। শিয়ালকে দেখে ছাগল বলল, কে শিয়াল, তুমি এখানে কি করছো? নিশ্চয়ই ঘাস খেতে এসেছো, কারণ মহারাজ সিংহ তো বলেছে এই জঙ্গলে কেউই আর শিকার ধরে খেতে পারবে না। তাই ঘাস খাওয়া ছাড়া তো তোমার আর কোনো উপায় দেখছি না। আরে আমি হলাম শিয়াল পণ্ডিত, ঘাস খাওয়ার কোনো প্রয়োজন যে আমার নেই, তাই তোমরাই ঘাস খাও, বুঝেছো? ঘাস যদি খেতে হয় তাহলে ওরা সবাই খাক, আমি তো গ্রাম থেকে মজাদার খাবার এনেই খাবো। মহারাজ সিংহ তো আর আমাকে কিছু বলেনি, বলেছে জঙ্গলের বাঘ ভাল্লুক এদেরকে। আমি তো অনেকগুলো খাবার চুরি করে এনেছি, ওতেই আমার বেশ কিছুদিন কেটে যাবে। ও বাবা, তাই নাকি? তা বলি, তুমি মানুষদের কাছ থেকে কি কি খাবার চুরি করে নিয়ে এসেছো? আমি শুনেছি মানুষদের খাবার নাকি অনেক সুস্বাদু হয়। সে তো অনেক কয়েক প্রকার খাবার গো ছাগল, কোনটা রেখে কোনটা তোমাকে বলি? তুমিই বলো, তুমি কি কখনো মানুষদের খাবার খেয়েছো নাকি বলো তো? যদি তুমি না খেয়ে থাকো তাহলে আমার সঙ্গে চলো, আমি আজ তোমাকে মানুষদের খাবার খাওয়াবো। আমার কাছে অনেক খাবার আছে।
না বাবা, আমি তো কোনোদিনও মানুষদের খাবার খাইনি। তবে তুমি যদি আমাকে খাওয়াও তাহলে আমি নিশ্চয়ই খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো চলো আমার সাথে, আমার পিছু পিছু। আমি যে ওই খাবারগুলো ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছি, তোমাকে আমি ওই খাবারগুলো খাওয়াবো। এরপর ছাগল চললো শিয়ালের সাথে। ঝোপের আড়ালে পৌঁছে ছাগল দেখলো আশেপাশে খাবার খাওয়ার মতো কোনো খাবারই নেই। এই ব্যাপার কি শিয়াল, ঝোপের আড়ালে তো চলে এলাম, কিন্তু আশেপাশে মানুষদের খাওয়ার উপযোগীর মতো কোনো খাবারই তো দেখলাম না। তুমি তো সামনের দিকে তাকিয়ে আছো, একবার পেছনের দিকে তাকাও, সেখানেই তো আমি রেখেছি মানুষদের খাবার। শিয়ালের কথা শুনে ছাগল পেছনের দিকে তাকালো, আর তখন শিয়াল একটা ছুরি বের করে ছাগলকে মেরে ফেললো। যাক বাবা, ভালোই ভালোই এই ছাগলটাকে শিকার করতে পেরেছি। এখন আমি বরং এই কিছুটা মাংস কাপ কাপ করে খেয়ে নেই, আর বাকি মাংসগুলো দোকানে নিয়ে যাব বিক্রি করতে। মাংসের এমন সুন্দর গন্ধে মাংসাশী প্রাণীরা একা একাই আমার দোকানে চলে আসবে। এই বলে শিয়ালটি ছাগলের কিছু অংশ খেয়ে বাকি অংশটুকু নিয়ে গেল তার দোকানে। শিয়ালের মাংসের দোকানের খবর চারদিকে ছড়িয়ে পড়লো, তাই জঙ্গলের বাঘটি শিয়ালের মাংসের দোকান দেখতে আসলো। আরে বাহ মাগ্নে বাহ, তুই তো দেখছি বেশ কাজের কাজ করেছিস। তাহলে আমাকে এখন এটা তো বল, তুই এই মাংস কোথায় পেলি আর কোথা থেকেই বা এনেছিস? তুই কি তবে মহারাজ সিংহের আইন লঙ্ঘন করেছিস? ছি মামা, এসব তুমি কি বলছো কি বলো তো? আমি তো এই মাংসগুলো মানুষদের গ্রাম থেকে কিনে এনেছি, সেই জন্য মানুষদের অনেক টাকা দিতে হয়েছে আমার। আর আমি চাই জঙ্গলের সব পশুরা একদিন হলেও এই মাংস খাক, বুঝেছো তো? আমি এই মাংস কিনে এনেছি, মহারাজ সিংহের আইন আমি লঙ্ঘন করিনি। তার আইন লঙ্ঘন করার কি সামর্থ্য আমার আছে? আরে বাহ শিয়াল বাহ, তুই তো দেখছি বেশ বুদ্ধিমান। তোর এই কর্মকাণ্ডে আমাদের তো লাভ হচ্ছেই, তার উপরে জঙ্গলের কোনো পশু প্রাণীরও ক্ষতি হচ্ছে না। আচ্ছা, তোর কাছ থেকে মাংস খেতে হলে আমাকে কি দিতে হবে? অনেক দিন হলো আমি মাংস খাই না, আজ খেতে খেতে মুখটা আমার একদম পচে গেছে। আমার বেশি কিছু চাই না মামা, তোমার গুহাতে পড়ে থাকা মোহরগুলো আমায় দিলেই হবে। ওই মোহর দিয়েই আমি গ্রাম থেকে মাংস কিনে আনবো, তারপর তুমি আবারও মাংস খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনিতেও ওই মোহরগুলো আমার কোনো কাজেই আসে না, আমি বরং এখন তোর কাছ থেকে মাংস কিনে নিয়ে যাই, আর তুই বিকেল বেলা এসে আমার গুহা থেকে ওই মোহরগুলো নিয়ে যাস। বাঘটি শিয়ালের দোকান থেকে মাংস কিনে নিয়ে চলে গেল। শিয়ালের ভালোই মাংস বিক্রি হচ্ছিল। শিয়ালের মাংস বিক্রি করার কথা মহারাজ সিংহের কানে যায়, তাই সে ভাবতে লাগলো, জঙ্গলে নাকি একটা শিয়াল মাংসের দোকান দিয়েছে, তাহলে সে মাংস পাচ্ছেটা কোথায়? তাছাড়া ও মাংসের জোগানি বা কি করে দিচ্ছে সেটা তো আমাকে জানতে হবে। যাই, আমি বরং এখন শিয়ালের মাংসের দোকানেই যাই, দেখি ও আবার আমার আইন লঙ্ঘন করেছে কিনা। এই বলে সিংহ যেতে লাগলো শিয়ালের দোকানে। শিয়ালের মাংসের দোকানে গিয়ে সিংহ দেখলো দোকানে শুধু মাংস আর মাংস। কি ব্যাপার শিয়াল, তোর দোকানে তো দেখছি শুধু মাংস আর মাংস। তা বলি, এই মাংসের জোগান তুই কি করে দিচ্ছিস? তুই কি আবার আমার বানানো আইন লঙ্ঘন করেছিস নাকি? না 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 না, আমি আপনার আইন লঙ্ঘন করিনি। আমার ঘাড়ে আর কটা মাথা যে আমি আপনার আইন লঙ্ঘন করব? এই মাংসগুলো তো আমি মানুষদের গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি। আপনি হয়তো জানেন যে মানুষরা তাদের গ্রামে গৃহপালিত পশু প্রাণী পালন করে, আর বিপদে পড়লে ওগুলো তারা বিক্রি করে। আমি তো মানুষদের কাছে এই পশুগুলো কিনে নিয়ে এসেছি। জঙ্গলের পশু প্রাণীদের অল্প অল্প মাংসের নেশা থেকেই থাকে, তাই তো আমি ওদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। আরে বাহ শিয়াল বাহ, তুই তো দেখছি বেশ ভালোই কাজ করেছিস। তা বলি, তোর দোকানের মাংস তো একবার খেয়ে দেখতেই হচ্ছে। তোর যা প্রয়োজন হয় তুই বিকেল বেলা আমার কাছে এসে নিয়ে যাস, আর আমি এখন তোর দোকান থেকে মাংস কিনে নিয়ে যাচ্ছি।
এই বলে মহারাজ সিংহ শিয়ালের দোকান থেকে মাংস কিনে নিয়ে যায়। এভাবে শিয়ালের দোকানের মাংস বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে গেল। আরে বাহ, প্রথম দিন ব্যবসা করেই তো অনেক ভালো লাভ করলাম আমি। এখন যাওয়া যাক, বাঘ আর সিংহের গুহা থেকে অনেকগুলো মোহর নিয়ে আসা যাক। তারপর আমি সেই মোহরগুলো নিয়ে মানুষদের গ্রাম থেকে মাংস কিনে নিয়ে খাবো। তাহলে তো আমার উপর আর কেউ আদেশ উপদেশ করতে পারবে না। আমি হব নিজের মর্জির মালিক। এখন যাই, জঙ্গলে গিয়ে আরেকটা ছাগল শিকার করে নিয়ে আসি। এদিকে মহারাজ সিংহ কিছুতেই শিয়ালকে বিশ্বাস করতে পারছিল না, তাই সিংহ তার একটি গুপ্তচর কাককে রাখলো। শোন কাক, আমার কিছুতেই ওই শিয়ালকে বিশ্বাস হচ্ছে না, তাই তুই ওই শিয়ালের উপর আচ্ছা করে এ আইন কিছুতেই ভাঙতে চাই না। তোর সমস্ত কিছু কাক নিজের চোখে দেখে এসেছে, তাই আমার আর দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তোকে তো এবার আমি সমস্ত পশু পাখির ওপর তুলে দিলাম, ওরাই তোর ন্যায্য বিচার করবে রে। ওরে বাবারে, মহারাজ সিংহ, আপনি আমাকে মাফ করে দিন। এই তো দেখছি অতি চালাকের গলায় দড়ি হয়ে গেল। আমাকে আপনি মাফ করে দিন, আমি আর কোনোদিনও এমন অন্যায় করব না। শিয়ালের কোনো কথাই কেউ শুনলো না। জঙ্গলের সব পশু পাখিরা মিলে শিয়ালকে মেরে ফেললো। এখন শিয়াল মরে চ্যাপ্টা হয়ে মাটিতে পড়ে আছে। এক বনে থাকতো শিয়াল। শিয়ালের আপন বলতে কেউ ছিল না। একদিন শিয়াল বনের ভিতরে হাঁটছিল, আর তখনই শিয়াল একটা বাচ্চা হাঁসের কান্নার আওয়াজ শুনতে পেল। আরে আরে, কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম বলে মনে হচ্ছে। বনের মধ্যে এভাবে বাচ্চার কান্না তো এর আগে কখনো শুনতে পাইনি। আবার ভূত টুত নয় তো? বাবা, কে জানে কি আছে। কান্নার আওয়াজ তো দেখছি বেড়েই যাচ্ছে। না, একবার সামনে গিয়ে দেখি তো কিছু আছে কিনা। যদি আবার কেউ বিপদে টিপদে পড়ে থাকে। না, এবার গিয়ে দেখতেই হচ্ছে। যাওয়া যাক এখন তবে। এই বলে শিয়াল সামনে এগোতে থাকে, আর কোথা থেকে কান্নার আওয়াজ আসছে তা খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর শিয়াল দেখতে পায় একটা ছোট্ট হাঁসের ছানা একটা ঝোপের ভেতরে বসে কাঁদছে। তা দেখে শিয়াল বলে, কি, এখানে তো দেখছি ছোট্ট একটা হাঁসের ছানা, আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ও ছানা, তুমি এভাবে কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে? তুমি তুমি কে? তুমি কি আমাকে মারতে এসেছো? নাকি আমাকে তুমি খেতে এসেছো? দেখো, আমাকে আমাকে কিছুই করো না। আমি তোমাকে কিচ্ছু করিনি। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, আমি তোমাকে কিছু করব না। তুমি এভাবে আমাকে দেখে ভয় পেও না। এমন ভাবে ভয় পাচ্ছ যেন আমি কোনো রাক্ষস খুক্কোশ। তোমার ভয় পাওয়া দেখে তো আমার নিজের ভয় লাগছে। এর মানে তুমি আমাকে মারবে না, আমাকে তুমি ছেড়ে দিবে? মা হাঁসের ছানা, আমি বা তোমাকে কেন মারতে যাব? আর তুমি এত কান্নাই বা করছো কেন, সেটা আগে বলো দেখি। ঝটপট বলে ফেলো। আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। এখন আমি ওদের কাউকে খুঁজে পাচ্ছি না। আমার খুব ভয় লাগছে। আমি আমি আমার মায়ের কাছে যাব। কেঁদো না ছানা, কেঁদো না। চলো, আমি আর তুমি মিলে তোমার পরিবারকে খুঁজতে যাই। তুমি সত্যি বলছো? তুমি আমার পরিবারকে খুঁজে দেবে? চলো চলো, তাহলে তুমি তাড়াতাড়ি চলো। এরপর শিয়াল আর হাঁসের ছানা মিলে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বনের কোথাও তার পরিবারকে খুঁজে পায় না। হাঁস ছানা আবার কান্নায় ভেঙে পড়ে। তখন শিয়াল হাঁস ছানাকে বলতে থাকে, ছানা, তুমি আবার কেন কান্না করছো? এখন তো তোমার কেউ নেই, আর আমারও তো কেউ নেই। বলো, এক কাজ করি, আজ থেকে আমি তোমায় দেখাশোনা করব। আমার ছোট্ট একটা পুকুর আছে, আর তুমি আমার সেই ছোট্ট পুকুরেই থাকবে আমার সঙ্গে। কি, থাকবে তো? হ্যাঁ, আমি নিশ্চয় থাকবো। একা একা বনে তো আর এভাবে থাকতে পারবো না। তুমি অনেক ভালো, আমি তোমার সাথে আজ থেকে থাকবো।
এরপর শিয়াল সেই হাঁস ছানাটাকে তার সাথে নিয়ে যায় আর তার ছোট্ট পুকুরটিতে হাঁস ছানাটিকে ছেড়ে দেয়। এই নাও, আজ থেকে তুমি এখানেই থাকবে, ঠিক আছে? আস্তে আস্তে পুরো পুকুর ভরে যায় হাঁস দিয়ে। শিয়াল প্রতিদিন হাঁসের ডিম বিক্রি করে অনেক টাকা আয় করত। এভাবেই কাটতো শিয়ালের দিন। তুমি দেখলে তো আমার বুদ্ধির জন্যই আজ তুমি এত টাকা আয় করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি যে আমার জ্ঞানী ছানা বলো, তোমার বুদ্ধিতেই তো আমি এতদূর এসেছি। শিয়াল হাঁস ছানাকে খুব আদর করত। সেই বনেই থাকতো আরো একটা শিয়াল পরিবার। সেই শিয়াল ছিল অনেক অলস, কখনো কোনো কাজ করতেই চাইতো না। আর এই নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। কে গো, সারাদিন শুয়ে শুয়ে না থাকলে বুঝি তোমার হয় নে? এভাবে কি সংসার চলবে নাকি বলো দেখিনি? এই দেখো, আরাম করার সময় কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না, এই আমি বলে দিলাম। যখনই একটু আরাম করতে ধরি তখনই তোমার ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায়। তা বলি, জ্ঞান জ্ঞান করবো না তো কি করবো কি? সংসারের কোনো খেয়াল কি তোমার আছে? হ্যাঁ, আর কিছু করো বা না করো, ঘরে যে রান্নার কাজ নেই সেটা তো একবার গিয়ে আনতে পারো নাকি? না না, পারি না। এত কথা না বলে যাও তো যাও, তুমি নিজে গিয়ে নিয়ে এসো। এসব কথা শুনে শিয়ালের বউ রেগে নিজেই বনে চলে যায় কাঠ আনতে। যখন শিয়ালের পুকুরের কাছে যায় তখন পুকুর ভর্তি এত হাঁস দেখে সে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, বাবা, এর পুকুরে এত হাঁস, তার মানে এ এখন হাঁস চাষ করা শুরু করেছে। নিশ্চয়ই হাঁসগুলো থেকে অনেক টাকা আয় করে এই দুষ্টু শিয়াল। আর এদিকে আমার স্বামী সারাদিন অলসের মতো শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজই যেন নেই তার। আজকে ওর একদিন কি আর আমার একদিন। এই বলে অলস শিয়ালের বউ আরো রেগে যায় আর বাড়িতে গিয়ে শিয়ালের পুকুরের হাঁস চাষ করার কথা বলে। তো এখন আমি কি করব কি শুনি? আমার কি পুকুর আছে নাকি যে আমি হাঁস চাষ করব? হাঁস চাষ করতে তুমি নাই পারো, ওই শিয়ালের ওখান থেকে হাঁস তো চুরি করে নিয়ে আসতে পারো নাকি? নাকি আবার সেটাও তোমার দ্বারা হবে না? হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, এই বলে দিলাম। হাঁস ছানার চেঁচামেচিতে শিয়াল সেখানে চলে আসে আর অলস শিয়াল পালানোর কোনো সুযোগ পায়নি। এরপর পুরো বন জেনে যায় যে অলস শিয়াল হাঁস চুরি করতে এসেছিল। তাই সবাই রেগে গিয়ে অলস শিয়াল আর তার বউকে বন থেকে বিতাড়িত করে দেয়। আর এই দিকে শিয়াল তার পুকুরে হাঁস চাষ করে বেশ সুখেই দিন কাটাচ্ছিল।